আচ্ছা, তো ৯টা ১৫ বাজছে। আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আর হচ্ছে আপনারা সবাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভাই, ভালো। জি ভাই, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি অবস্থা? আজকে উপস্থিতি এত কম কেন? জি স্যার, মাত্র 14 জন। আমাদের হচ্ছে ৯টা ১০ মিনিটে ক্লাস শুরু করার কথা। ৯টা ১০ মিনিটে ক্লাস শুরু করতে গেলে আমাদের আচ্ছা মাইকগুলো একটু মিউট করে রাখেন, মাইক্রোফোনগুলো। আমি দেখা পাচ্ছি না। আচ্ছা ভাই, আমরা স্ক্রিন শেয়ার দেই নেই, আপনারা দেখতে পাচ্ছেন না, সমস্যা নাই। আচ্ছা, আজ আচ্ছা, ঠিক আছে। দুইজন নতুন আছে আর কি ক্লাসে। সমস্যা নাই, আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা খুব বেশি দূরে মার্কেট প্লেস নিয়ে আছি। আর মার্কেট প্লেসগুলা আপনাদের হয়তো আরমান খান আপনার মনে হয় কমপ্লিট আছে। আর আলমগীর হোসেন আপনার মার্কেট প্লেস ডিটেলস দিতে লাগবে, পারছেন? আর জি জি, ওকে। আবু সালেক ভাই, আপনাদের হচ্ছে মর্নিং ব্যাচের যে কয়েকজন ছিল, আপনি ওই গ্রুপে ওদের সাথে চ্যাট করে সবাইকে ইভিনিং এ জয়েন করতে বলবেন, ঠিক আছে? স্যার, মানে আমাদের গ্রুপে যারা ছিল তাদেরকে কি ইভিনিং এ নিয়ে আসবো? ইভিনিং বলতে নাইটে, নাইটে এই স্পেশাল ব্যাচে। মানে 9টার ব্যাচে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার আছি স্যার। ওই সবাইকে জানাই দিবেন, আজকে সোম আর বুধ আর বৃহস্পতি 3 দিন ক্লাস 9টায়। জি স্যার। আচ্ছা, তো আজকে আমি এটা স্ক্রিন দিয়ে দিই। আচ্ছা, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, জি ভাই। আজকে আমি মনে হয় আপনাদেরকে নোটিশ একটা দিছি যে আপনারা গত ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলা দিতে আমি দেখা বলছিলাম। পাচ্ছি না স্ক্রিন। ভাই, আপনি দেখতে না পাইলে হচ্ছে এই যে রুরাল টেক আইটি ইনস্টিটিউট এই নামটার উপরে একটা পিন করে দেন। ওই যে পিন একটা আছে, ওটাতে ক্লিক করলে স্ক্রিনটা দেখতে পাবেন। আচ্ছা, আজকে অ্যাসাইনমেন্ট দিতে বলছি, অ্যাসাইনমেন্ট গুলা দেওয়ার জন্য নোটিশ দিছিলাম। কি খবর? ভাই, অ্যাসাইনমেন্ট করছিলাম, দিতে পারিনি। কারো অ্যাসাইনমেন্ট আমি পাইনি। আমি দিছি, আমারটা বুক করে নেই মনে হয়। দিয়ে দিছি দুপুরের আগে। স্যার, আমি কেরোসেলের অ্যাসাইনমেন্ট আরো আগে দিয়ে দিছিলাম, এই জন্য পরে নতুন করে আর দেই নাই। আচ্ছা, তাহলে কেমনে হবে আসলে? এখন আমরা ক্লাসে আছি 17 জন। এখন 17 জনের মতো ক্লাস 18 জন হয়ে গেল। আচ্ছা, 18 জন যদি আমরা অ্যাসাইনমেন্ট দিতাম তাহলে আমি অ্যাসাইনমেন্ট চেক করতে আমার 1 ঘন্টা চলে যেত। দুই একজন অ্যাসাইনমেন্ট দিছে, স্যার, তারপরও লিঙ্ক দিতে পারে নাই, ব্রোকেন লিঙ্ক দিছে যেগুলা দিয়ে আমি দেখতে পাইনি আর কি। একজনের শুধুমাত্র ঠিকঠাক ভাবে দেখতে পাইছি অ্যাসাইনমেন্ট। স্যার, আমার কেরোসেলের অ্যাসাইনমেন্ট স্যার আগে জমা দেওয়া ছিল, এই জন্য আমি নতুন করে আর দেই নাই। সমস্যা নাই, আপনার সম্পর্কে জানি। আপনার হচ্ছে আপনাদের বুটের স্টাফ মনে হয় মোটামুটি শেষ হয়ে গেছিল আপনাদের। জি স্যার। কিন্তু জি স্যার। যারা আমরা নতুন যারা, তাদের তো বুটের স্টাফের মানে কিছুই হয় নাই। জন্য বুটের স্টাফের অ্যাসাইনমেন্ট গুলো ভাই দিতে আমরা তো বলছিলাম। কোনো কন্টেস্ট প্রমোশন দিতে পারি না, কালকে সকালে দিয়ে দিই। আচ্ছা, এই যে আপনার, আচ্ছা এখানে আমি এই যে হানিফ ভাইয়ের অ্যাসাইনমেন্টটা দেখলাম, তো লাইভ সার্ভারেই দিয়ে দিছে।
এছাড়াও এমরুল রনি এনার তো ড্রাইভে দেখছি, অবশ্যই এনারও ফাইলগুলো দেখছি, শুধু ফাইলগুলো ক্রিয়েট করে রাখছে, কাজ খুব একটা বেশি করে নেই। আর দেলোয়ার হোসেন ভাই হচ্ছে 16 নাম্বার অ্যাসাইনমেন্ট দিছে। আর যে লিঙ্কগুলা কিছুই বোঝা যায় না ভাই, শুধু আমি স্ক্রিনশট একটা দেখতে পাইছি, 2-1 লাইন কোড, আর কিছুই দেখা যায় না আপনার। এগুলা সব ব্রোকেন লিঙ্ক। আপনি একটু দেখেন কি কি দিয়ে পাঠাইছেন আর কি। আর তারপরও 16 নাম্বার আমার অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আপনাদের ক্লাস ছিল, গত ক্লাস ছিল হচ্ছে 17 নাম্বার। আচ্ছা, এখানে মনে হয় ইফতিয়ার ভাইয়ের মনে হয় অ্যাসাইনমেন্ট আছে, দেখছি আর কি। যাই হোক, এই আপনার হাতে গোনা 3-4 জন শুধু অ্যাসাইনমেন্ট করছে, আর তো কেউ করে নাই। আচ্ছা, আমরা কি সময় পাই নাই, নাকি প্রবলেমটা কি ছিল? আমার তো মনে হয় আমরা লাস্ট ক্লাস কবে করছি? বৃহস্পতিবার, আর আজকে ভাই অ্যাসাইনমেন্ট মানডে। করছিলাম ভাই, কিন্তু এই জমা দেওয়ার সিস্টেমটা একবার যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, জমা দিতে না পারেন, আপনারা ফেসবুকে অন্তত পক্ষে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি করে ফেলছি আমার। জি ভাই, আমি আপনাকে এসএমএস দিয়েছিলাম। আচ্ছা, আসলে ভাই যখন কথা বলি তখন যে না ভাই আজকের মধ্যে আমি দুনিয়াটা উল্টায় দিব, এরকম অনেকে অনেক কথা বলে, কিন্তু ওই 1-2 ঘন্টা পরে সব ভুলে যায়, আবার ঘুম দেওয়া শুরু করে দেয়। এই জন্য যতই বলেন যে আজকে রাতে হ্যান করবো ত্যান করবো, ওগুলা একটাও হয় না। যারা করবে সময় মতোই করবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দেই কিভাবে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা করবেন। আপনারা নর্মালি একটা ইউজার হিসেবে লগ ইন করবেন, তাই তো? ওয়েবসাইটটাতে লগ ইন করার পর এখানে একটা নর্মাল ইউজার হিসেবে লগ ইন করবেন। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করলে এই যে এই পাশে আপনারা যে মেনু আইটেমগুলো দেখতেছেন এইখানে, আচ্ছা এইখানে আগে আমি এইটা পুরো আপনাদেরকে ডিটেলসটা বুঝাই দেই। এইখানে যে আপনাদের নাইট ব্যাচে ক্লাস লিঙ্ক আছে, গ্রুপটার লিঙ্ক আছে। কেউ যদি গ্রুপে জয়েন না হন তাহলে এখান থেকে গ্রুপে জয়েন করে নিন। আচ্ছা, আর এগুলো অন্য ক্লাস, আর ইউটিউবের চ্যানেলটা আছে, এইগুলো তো সবাই জানেন। আর এই যে 17,000 ইউএস ভেরিফাইড ইমেলের লিস্ট আছে এখানটায়, এটা ওপেন করে এখান থেকে নেবেন যখন অর্ডার পাবেন, তারপরে এখানে রিকোয়েস্ট দিয়েন। আর অর্ডার পাইলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আমি অর্ডার পাইছি। অনেকে কাহিনী করছে কি, অর্ডার পাইছে কিন্তু আমাকে জানায়ও নাই, অর্ডার ডেলিভারিও দেয়নি, লেট হয়ে গেছে। এই আসলে একটা অর্ডার আসলে 24 ঘন্টা সময় থাকে ভাই। 24 ঘন্টার মধ্যে আপনারা এইখান থেকে ইমেল নিয়ে দিতে চাইলে আপনাদের অত সময় তো লাগার কথা না। লেট করতেছেন কেন? আমার তো মনে হয় আপনারা মার্কেট প্লেসে লগ ইন থাকেন না। আপনাদের প্রোফাইল আমাকে চেক করতে হয়, কে অর্ডার পাইছে কে পায় নাই, এগুলো দেখতে হয়, এগুলো তো সমস্যা। আচ্ছা, এখানে যা থাকবে তাই। আর হচ্ছে আপনারা বিভিন্ন প্রিমিয়াম প্লাগইনগুলো এখানে পাবেন। দেখেন, এই যে দেখেন, এইটা একটা প্রিমিয়াম প্লাগইন। আপনাদের যখন আমি এই থিম নিয়ে কাজ করাবো ওয়ার্ডপ্রেসের, এই থিমগুলো এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন। অ্যাভাটার থিমটা আছে এখানে, স্লাইডার রেভলিউশনটা আছে, এলিমেন্টর প্রো ভার্সনটা আছে। এইখানে আপনারা, আমার তো মনে হয় একটা প্রোগ্রামারদের এইখানে অলওয়েজ আসার দরকার নোটিশ দেখার জন্য, অন্ততপক্ষে এগুলা অর্ডার পাওয়ার পর। এছাড়া হচ্ছে যে ডিভি থিম, মানে যেগুলা প্রিমিয়াম থিম, অনেক থিম এখানটায় পাবেন। আচ্ছা, এগুলো কেমনে ডাউনলোড করবেন? ওই আপনারা হচ্ছে এটাতে ক্লিক করে, আচ্ছা আমি সিঙ্গেল পেজে ওপেন করলাম, ঠিক আছে? মানে এইখানে ক্লিক করলে আর কি এটা চলে আসবে এই পেজ। এখানে দেখবেন যে ডাউনলোড লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করে এই থিমটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমি ওয়ার্ডপ্রেস শিখাইনি তাই এগুলো আর বলতেছি না। তবে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এই যে অ্যাসাইনমেন্ট, এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে অ্যাড নিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করে আপনার কয় নাম্বার ক্লাস চলতেছে? আজকে 18 নাম্বার ক্লাস। এই 18 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্টটা জমা করবেন, তাই তো? তারপরে যে গুগলে আপনি আপলোড করছেন ড্রাইভের মধ্যে আপনি অ্যাসাইনমেন্টটা, এই ড্রাইভ থেকে লিঙ্কটা, আপনার শেয়ার করার লিঙ্কটা, আপনি যেটা আমাকে শেয়ার দিচ্ছেন, এই লিঙ্কটা আমি ডেমো করে দেখাচ্ছি। এই যে লিঙ্কটা এখান থেকে কপি করলেন,
আচ্ছা, করার আগে এক কাজ করেন, এখান থেকে ওই যে এভরিওয়ান করে দিয়েন যাতে আমি দেখতে পারি আর কি। আর যদি নর্মালি কপি করে দেন তাহলে আমি আবার আমাকে আবার হচ্ছে ওই অ্যাক্সেস পাওয়ার জন্য ওয়েট করা লাগবে। এই যে এইখানে লিঙ্কটা ধরাই দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে সেভ করে দিবেন। আপনার যদি 2-3টা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, এইখানে ওই 18 নাম্বারের কথা বলছি না, ধরেন 18 নাম্বারের ক্লাসের আগে যেগুলো অ্যাসাইনমেন্ট দিবেন এখানে নাম্বার 18 থাকুক, ওই বাকি ক্লাসগুলোর অ্যাসাইনমেন্টের লিঙ্কগুলো এখানে দিবেন, এখানে দিবেন। এভাবে 2-3টা অ্যাসাইনমেন্ট একসাথেও দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে এখানে এই যে লিঙ্কটা দিলেন, দেওয়ার পর সেভ করবেন। সেভ করলে এখানে দেখাবে এই যে ক্লাস 18 অ্যাসাইনমেন্টটা আপনি আজকের ডেটে এই যে 12 তারিখে দিয়ে দিছেন, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আমার কাজ, আমি অ্যাসাইনমেন্ট কেমনে দেখব, দেখার পরে যদি অ্যাসাইনমেন্ট আপনার সব ঠিকঠাকভাবে করছেন বা ভুল না হয় তাহলে আমি অ্যাপ্রুভ দিব, মানে আমি চেক করলে অ্যাপ্রুভ দিব আর কি, ঠিক আছে? এইভাবে অ্যাসাইনমেন্টগুলো। আচ্ছা ভাই তাহলে আর এই যে যারা জয়েন করছেন কিন্তু মার্কেট প্লেস দেন নাই, এই যে অ্যাড মার্কেট প্লেস করবেন, করে এই যে অ্যাডে ক্লিক করে এখানে ধরেন ফাইবার নাম দিলেন, আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলেন, এইখানে কপি করে fiverr.com/ আপনার ইউজার নাম। বুঝতে পারেনি ফাইবারের ইউজার প্রোফাইল লিঙ্ক কেমনে দেয়? আচ্ছা, আমি পরে দেখাচ্ছি আপনাদের ফাইবারের প্রোফাইল লিঙ্ক বা এসইও ক্লার্কের প্রোফাইল লিঙ্ক কোথায় পাবেন। এরপরে জব কয়টা করছেন, আর হচ্ছে আপনি একটা অর্ডার পেলেন, সাথে আসে এখানে আপডেট দিয়ে দিবেন। ধরেন আমি একটা ডেমো হিসেবে এটা দিচ্ছি, আপাতত এটাতে কোনো অর্ডার পাইনি, সেভ করলাম। এই তো $0 আর হচ্ছে 0 কাজ ডান। যেদিন আপনি ফাইবারে একটা অর্ডার পাবেন, কাজটা করবেন, ডান হবে, সেই দিন আপনি এডিট করে দিবেন আবার। এইখানে হচ্ছে জব ডান 1 আর কয় ডলার ওইটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এই জব ডান দিয়ে দিলেন, একটা জব ডান করলেন, আর ধরেন $5 আর্ন হইলো, এটা দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে আপডেট করে দিবেন যাতে আমি বুঝতে পারি রিয়েল টাইম আপনারা অর্ডার পাচ্ছেন। আর যারা বেশি অর্ডার পাচ্ছে, কাজ করতেছে সাকসেসফুলি, যাদের রেটিং ভালো আসতেছে, তাদেরকে তো ভাই আসলে এলইডিপিতে তাদের র্যাঙ্কিংটা আগে যাবে আর কি। তাদেরকে আমি আগে দিয়ে দিব যে হ্যাঁ, এই স্টুডেন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ভালো কিছু করছে, ঠিক আছে? এই যে আপনাদের কাজ হচ্ছে মার্কেট আচ্ছা ভাই দেওয়া, অ্যাসাইনমেন্ট দেওয়া, আর হচ্ছে যে সেটিংস থেকে আপনার প্রোফাইলে একটা হচ্ছে এগুলো সেট করে নিয়েন যাতে করে আপনার ছবি টবি আমি দেখতে পারি আর কি। আচ্ছা, এরপরে বলেন কে কি বলতে চাচ্ছিলেন? ভাই বলতেছিলাম যে আমি যে গুগল ড্রাইভে আপলোড দেবো সেখানে কি আমি জাস্ট খালি ছবিটা তুলে দিব, মানে স্ক্রিনশটটা, তাই তো? উম, না, এখন আমি পুরো অ্যাসাইনমেন্টে নিব, যেহেতু আমি হচ্ছে ম্যানুয়ালি চেক করতেছি। আপনি যে এইচটিএমএল ফাইলটা তৈরি করতেছেন, ধরেন আপনি যে ক্লাস নাম্বার আমরা যে করছি 17 নম্বর ক্লাস, এই যে আপনাদের যে এইচটিএমএল সিএসএস ফাইলগুলো হয়েছে এগুলা জিপ করবেন, ঠিক আছে? করার পর অলরেডি আমি আচ্ছা ভাই জিপ এখন করছিলাম, এই জিপ ফাইলটা আপনি আপলোড করবেন। এই ফাইল জি ভাই এখন বুঝতে পারছি। আর আমি ওপেন করে দেখব, না কাজ করে নিলে আপনারা হয়তো কাজ করবেন না, আমার বোঝা শেষ। আপনাদের 18 নম্বরের ক্লাস চলতেছে, কাজ কি শিখতে পারছেন? এখানে ব্যর্থতা না? আসলে আমি প্রথম ক্লাসে কি বলছিলাম আপনাদের মনে আছে? আমার কথাতে তো গুরুত্ব দেননি মনে হয়। আমি বলছি প্রতিদিন ক্লাস করতে হবে, ক্লাসে যদি আমি আসে গল্প করি তারপরেও আমার কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর ক্লাসের অ্যাসাইনমেন্ট না দিলে ক্লাস করাবো না। আরও বলছি, আর কি বলছি, যে ক্লাসে পারবে না সে আমাকে অবশ্যই ইনফর্ম করবে যে আমি আজকে বা আগামীকালকে ক্লাসে থাকতে পারবো না। কিন্তু কেউ আমাকে বলেও না যে ভাই কালকে ক্লাসে থাকতে পারবো না। হঠাৎ দেখি আজকে 20 জন, কালকে দেখি 40 জন, আবার পরে দেখি যে আবার 15 জন। ক্লাসে ইচ্ছে মতো আসছি যাচ্ছি, কিছুই শিখতে পারবো না, বদনাম হবে আমার। আর এরকম স্টুডেন্টের দরকার নেই, কারণ এলইডিপিতে স্টুডেন্টের অভাব পড়ে নাই। আমি এখন বললে আমাকে আবার নতুন স্টুডেন্ট দিয়ে দিবে। আপনাদের যেরকম শুরু করছিলাম 60 জনকে নিয়ে, এরকম 60 জন এখন নিয়ে শুরু করতে পারবো। এই জন্য রেগুলার ক্লাসে আসতে হবে, মানে একটা গুরুত্ব দিতে হবে আর কি। ফ্রি হইলে যে একেবারে সব কিছু চলবে এমনি এমনি সেটা না।
যাই হোক, করা করা অনেক কথা বলে দিলাম, তো আজকে ক্লাসের একটু দেখাই দিই। তো যাই হোক, এগুলো জিপ টিপ লাগবে না। তো আজকে ক্লাস নাম্বার কত? 18 নাম্বার ক্লাস। এই 18 নাম্বার ক্লাস শুরু করে দিচ্ছি। তার আগে দেখেন তো 17 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কি করছিলাম, একটু ওপেন করেন। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে দেখতেছিলাম এবং বুটস্ট্র্যাপের যে ক্যারোসেলটা সেট করছিলাম একটা HTML এর মধ্যে। আচ্ছা, এখন বলেন, আমি যেটুকু দেখাইছি, আমি দেখানোর পরে আপনাদেরকে বলি যে আপনাদের এইটার দেখার মধ্যে কোনো প্রশ্ন ছিল বা প্রশ্ন আছে? কেউ কিন্তু তখন আর প্রশ্ন করেন না, কিন্তু কাজ করতে যায় আর কাজ করেন না। যাই হোক, এই যেগুলা দেখা, ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই যে ক্যারোজালের ক্ষেত্রে মানে লাস্টেরটার ক্ষেত্রে আপনি লাস্টে করছিলেন, আমি ছবি দিছিলাম, ছবি দেওয়ার পরে যে ক্যারোজালের যে দুই পাশে দুইটা সাইড বা মানে ক্লিক করার যে অপশনটা আছে, কিন্তু আমার হ্যাঁ, এটা আসে নাই, কিন্তু অটোমেটিক হচ্ছে আর কি, কিন্তু ওইটা আসে নাই। আচ্ছা, এটা সমস্যা না, অটোমেটিক এটাও আসবে আসলে। এখানে হচ্ছে আপনার, আমরা তো একটা টেমপ্লেটে ইউজ করি, আসলে এটা তো কোনো টেমপ্লেট না, আমি জাস্ট এইখানটায় আপনাদেরকে কোডগুলো দেখাচ্ছিলাম, যার কারণে এইভাবে টেমপ্লেটে ইউজ করবেন, এর কন্ট্রোল টন্ট্রোল। আর আর ভাই ওই যে ইয়ের ক্ষেত্রে এটা বলছেন বাজে বেস্ট যে অপশনটা দিছিলেন, মানে ইয়ের বেস্টের ক্ষেত্রে আপনি দিছিলেন বেস্ট ওয়ান, ঠিক আছে, আমি মানে বেস্ট ওয়ান দিছিলেন। ব্যাচ, আচ্ছা ব্যাচে, এই যে এইখানটায় নাকি, মানে যদি শুধু বেস দিই ব্যাচ, তাহলে সিএসএস গুলো পায়। হ্যাঁ, ব্যাচের জন্য তো সিএসএস রেডি করাই আছে বুটস্ট্র্যাপের। আচ্ছা যাই হোক, তো বুটস্ট্র্যাপ দেখার জন্য একটু W3 স্কুলসের বুটস্ট্র্যাপে আসেন। এই বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম, ডকুমেন্টেশনগুলোতে একটু আসেন, W3 স্কুলস বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ আমরা এগুলা দেখতেছিলাম, তাই তো? এক কাজ করেন, ফর্ম এগুলা দেখছি মোটামুটি। আচ্ছা, তারপরে একটু চেক করি, দেখছি এটা ভাই ক্যারোসেল দেখছি, এই যে এগুলা দেখছি। যাই হোক, এখান থেকে নিয়ে আসি আগে, তারপর আমি দেখাচ্ছি। এই তো বুটস্ট্র্যাপ ফোরে যাবেন, তাই তো? চলে যান বুটস্ট্র্যাপ ফোরে। মডেলগুলো নিয়ে বলছি মনে হয়, এই মডেলগুলো তৈরি করতে পারবেন ওয়েবসাইটের মধ্যে। যে এগুলো বলছেন। এইভাবে আসবে। আচ্ছা, টুল টিপ একটা জিনিস আছে, এটা হচ্ছে কোনো আপনার টেক্সটের মধ্যে টাইটেল শো করাইতে চাইলে আর কি, মানে আপনি মাউসটা রাখলেন বা হোভার করলেন, আপনার এটা ডিসক্রিপশন বা ডিটেলস দেখানোর জন্য টুল টিপস ব্যবহার করা হয় আর কি। একটু ক্লিক করেন, দেখেন এই যে মাউস রাখছেন, নিচে নিচে একটা ব্ল্যাকের উপর হোয়াইট টেক্সট আসছে না? এই পাশে দেখেন, এই যে এই পাশে দেখেন, এইটাকে বলা হয় টুল টিপ। এই যে এইটা, এটা টাইটেলের মধ্যে দিতে হইতো আর কি নর্মালি HTML এ। আর এই বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এটার জন্য আর কি একটা ডাটা টুগল নিতে হয় টুল টিপ হিসেবে, আর টাইটেলের মধ্যে দিতে হয়। এইভাবে লিখলে মানে একটা ডিভের মধ্যে বা একটা হচ্ছে আপনার কি, এগুলাকে কি বলে, ট্যাগ, এই ট্যাগের মধ্যে এই এই ডাটা টুগল নিতে হবে টুল টিপ, আর টাইটেলে যা দিবেন তাই শো করে দিবে। আচ্ছা, নর্মালি যদি এক কাজ করি, 18 নম্বর ক্লাসে HTML ওপেন করতেছি, নিলাম না, নতুন করে তৈরি করতেছি। আচ্ছা, কেউ যদি আমি দ্রুত দেখাইলে যদি প্রবলেম হয় বুঝতে, তারপরেও বলবেন যে ভাই এত দ্রুত দেখাই না, আস্তে দেখান। আবার যদি কেউ বুঝেন নাই আবার বললেন, এইভাবে বলতে হবে, না বললে কিন্তু কিছুই বুঝতে পারবে না। যাই হোক, তো ভিজুয়াল কোডে ওপেন করলাম। আচ্ছা, আরেকজন আমাকে মেসেজ করছিল যে ভাই আমার কোনো কোড এডিটর কাজ করে না, ভাই আজকে কি আপনি ক্লাসে আছেন? আমার মনে হয় মেসেজ দেখছি কিন্তু রিপ্লাই মনে হয় করিনি। আচ্ছা, তার আগে একটু নতুন দুইজনের কথা একটু বলি। নতুন দুইজন যারা, আপনারা হয়তো, আমি আজকে সরাসরি যে ভিজুয়াল কোড দেখাচ্ছে এখানে সরাসরি কোড লিখব। আচ্ছা, এই এ পর্যন্ত আসতে মানে 18 নাম্বার ক্লাস পর্যন্ত আসতে আপনাদেরকে ওই, আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন, তারপরে আর বুঝতে পারবেন।
তার আগে একটু বলি, এই যে ভিজুয়াল কোড বলেন, এছাড়াও নোটপ্যাড প্লাস প্লাস আছে, তারপর সাবলাইম টেক্সট আছে, এগুলো হচ্ছে কোড এডিটর। এই কোড এডিটরের মাধ্যমে আমরা কোড লিখি। তো কোড লিখি কি পেজে, HTML আর CSS এ কোড লিখি। তো HTML এবং CSS দুইটা ফাইল আমরা তৈরি করে নিয়েছি, আর ওই দুইটা ফাইলের নাম দিয়ে দিছি এই যে ইন্ডেক্স, আর একটা আছে স্টাইল। এই এক্সটেনশনগুলো না দিলে এই ফাইলগুলো কিন্তু কার্যকারিতা পাবে না, এই জন্য এই এক্সটেনশন সহ লিখতে হবে। তারপরে এই যে আমরা ভিজুয়াল কোডে ওপেন করছি, এবং HTML মনে হয় আসলে আপনারা যেহেতু ক্লাস করতেছেন আপনারা বেসিক HTML-গুলো জানেন, তার কারণে আর বলতে হবে না। তো এই HTML আমরা লিখবো, রাইট করব। তো এই HTML আচ্ছা আমরা ইমেজ দিয়ে লিখতেছি, একটু শর্ট ফর্মে লিখবো, ইলিব্রেট করব। HTML5 লিখে কন্ট্রোল ধরে দিলে আর কি ইমেজ দিয়ে এক্সপেন্ড করে এই কোডের যে স্ট্রাকচারগুলো চলে আসে। ওগুলো যদি সমস্যা হয় ইউটিউবে দেখেন, বা আমাদের ক্লাসের মধ্যেই আছে, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, সিয়াম খান ভাই, আপনার কি প্রবলেম সলভ হয়েছে আপনার হচ্ছে কোড এডিটরগুলার? আপনার কোড এডিটরের প্রবলেম সলভ হয় নাই? আচ্ছা, আপনার সমস্যা কি? আচ্ছা, আপনার ক্লাসের শেষে আপনার কাছ থেকে আপনার সমস্যাটা দেখবো আর কি, স্ক্রিনশট নিয়ে। তাহলে এখন ক্লাসে আসেন। তো এই যে এইখানে আমি ফাইল দুইটার মধ্যে HTML-এর মধ্যে HTML মার্কআপটা রেডি করতেছি, আর CSS-এর মধ্যে যা লেখার তাই লিখবো। তো এই ফাইলগুলোকে লিঙ্ক করাইতে হবে। তার আগে এক কাজ করি, বুটস্ট্র্যাপটা লিঙ্ক করানোর জন্য বুটস্ট্র্যাপের হেডার কিছু কোড নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এইখান থেকেই যাই। মানে ওই যে আমরা যে লিঙ্ক করাই, এখানে বুটস্ট্র্যাপের লিঙ্ক করাবো, এখান থেকে CDN থেকে নিয়ে আসবো আর কি, এই জন্য আর কি এখানে যাচ্ছি। এই যে একটু রোটেট করি, এই যে এখানে লিঙ্ক করা আছে CSS-টা, তারপর jQuery আছে, প্রপার আছে, আর বুটস্ট্র্যাপ JS আছে। তো এই ফাইল কয়েকটা আমাদের লাগে, তো এখান থেকে কপি করতেছি আমি, করে আমাদের এই যে হেড যেখানে শেষ হচ্ছে তার আগে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এইটা দেওয়ার পরে বুটস্ট্র্যাপ পাবে। এটা দেওয়ার পর বুটস্ট্র্যাপ পাচ্ছে কিনা চেক করে নিন। নর্মালি একটা বাটন তৈরি করেন, ধরেন বাটন, ক্লাস দিলেন BTN, তারপর ডট দিয়ে আবার BTN দিয়ে দেন প্রাইমারি নামে একটা বাটন আগে ওপেন করে দেখেন। সরি, প্রাইমারি একটা বাটন তৈরি করতেছি, এখানে কিছু একটা লিখলাম, এখন এই যে ক্লাসগুলো লিখছি এগুলা তো বুটস্ট্র্যাপের ক্লাস লিখছি, তাই তো এই ক্লাসগুলো যদি কাজ করে, মানে এই বাটন যদি বাটনের স্টাইল পায়, তাহলে বুঝবেন যে কাজ করতেছে। তো এটা ওপেন করেন, এই তো সুন্দরভাবে পাইছে, তাহলে কনফার্ম যে বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট হয়ে গেছে। তাহলে এখন বাদ দেন। আচ্ছা, এখন এই যে টুল টিপটা আমি দেখাইতে চাইলাম, তাই তো টুল টিপটা আসলে একটা ডিপ নেন, নর্মালি একটা দিলাম যে সিম্পল ডিপ বা বক্স নাম দিলাম। এই একটা বক্স নিয়ে এর মধ্যে কিছু একটা লিখতেছি, কন্টেন্ট লিখলাম। তো এইখানে যদি আমরা নর্মালি একটা টাইটেল দেই, এই টাইটেল দিয়ে এর মধ্যে যদি লিখি দিস ইজ বক্স কন্টেন্ট, এই যে এইটা লিখছি, যখন আমি এই কন্টেন্টের উপর মাউস রাখবো তখন এই দিস ইজ কন্টেন্টটা শো করাবে। এটা টাইটেলের মধ্যে দিছি এই কারণে, একটু দেখেন করে কিনা। এর কন্টেন্ট মাউস, এই যে দেখেন দিস ইজ কন্টেন্ট নিচে আসতেছে না, এই যে মাউস রাখার পরে দেখবেন নিচে একটা কন্টেন্ট দিস ইজ কন্টেন্ট আসতেছে। তো বুটস্ট্র্যাপে একটা আছে ডিজাইন দেওয়া আছে, যেমন দেখেন এইখানে রাখতেছি, নিচে আসতেছে ব্ল্যাকের উপরে হোয়াইট টেক্সট আসতেছে। এই যে দেখেন এরা কি করছে, এই যে টাইটেলের মধ্যে যেটা লিখছে তাই আসতেছে। তো কিন্তু এই যে এইটা এক্সট্রা কিছু লিখছে, আর এইখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। আচ্ছা, তো এইটা দিয়ে দেন আগে, এই ক্লাসের পরে এই জিনিসটা অ্যাড করে দিলেন, দেওয়ার পরে আবার রিফ্রেশ করে দেখেন পরিবর্তন হবে না আর কি। ঠিক আছে, হবে না। এই যে এই জাভাস্ক্রিপ্টটা লাগবে। এই যে ডাটা টুগল টুলটিপ যে আছে, ডাটা টুগল টুলটিপটাকে এই টুলটিপ
ফাংশনটা এনাবল করে দেওয়ার জন্য এই দুই লাইন কোড আপনার HTML এর মধ্যে নিতে হবে। এটা জাভাস্ক্রিপ্ট কোড, যদিও আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি না, কিন্তু এই দুই লাইন কপি আর পেস্ট করা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই কপি পেস্ট করেই আমাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে ভাই কথা বলা যাচ্ছে না সেন্টারে শো করতেছে। প্রবলেম কি? ভাই এখন শোনা যাচ্ছে, মাঝখানে হয়তো একটু শোনা যাচ্ছিল। ও আচ্ছা, আজকে মনে হয় একটু মাইক্রোফোন প্রবলেম করতেছে। আচ্ছা, তো এই যে এইখানে করতেছি কিন্তু এই সেন্টারে শো করতেছে, তাই তো? এইখানটায় তো আসলে এগুলো হয় আসলে ওই আপনার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হয় আর কি। তো আমি ডিপ ট্যাগে দিয়েছি, তো এই জন্য আর কি এগুলা ঠিক জায়গা মতো শো করে না। আর তাছাড়া হচ্ছে আপনার এটা আপনি কোথায় শো করবে, লেফটে রাইটে টপে বটমে আপনি এই সাইটটা ডিক্লেয়ার করে দিতে পারবেন। মানে প্লেসমেন্ট, ডাটা প্লেসমেন্ট দেখায় দিবেন টপ বটম লেফট রাইট, তাহলেই শো করবে। এই যে তো আমাদের উপরে তো জায়গা নেই, ডাটা প্লেসমেন্ট দিয়ে দেন বটম, এইখানে স্পেস দিয়ে নিলাম, দিয়ে পেস্ট করলাম, এরপরে রিফ্রেশ করে দেখেন। আচ্ছা, এটা নর্মালি বটমেই ছিল আর এই সেন্টারে শো করতেছে, তাই তো? এক কাজ করেন, এটা রাইটে দেন, তো লেফটে দেন। লেফটে দেওয়ার পর রিফ্রেশ করেন, একেবারে লেফটে চলে গেছে। এই যে লেফট বলতে কন্টেন্টের রাইটে চলে গেছে, ব্যাপার কি? যাই হোক, এটা শুধুমাত্র ডিভের মধ্যে নিছি, তো এটা কন্টেইনারের মধ্যে নিয়ে দেখেন। হয়তো আমরা কন্টেইনার না নেওয়ার কারণে কাজ করতেছে না। এই কন্টেইনারটা কি? এটা বুটস্ট্র্যাপের ক্লাস, মনে রাখবেন এগুলা। কন্টেইনারের মধ্যে আবার ওই লাইনটা পেস্ট করলাম, পেস্ট করার পর একটু দেখি। আচ্ছা, যাই হোক, এদের প্লেসমেন্টটা এই জায়গায় হচ্ছে, এটা যে বললাম, কারণ এটা হচ্ছে ফুল ব্লক টাইপের। আপনি একটু ইন্সপেক্ট করেন, দেখবেন এই বক্সটা এইখান থেকে এই পর্যন্ত পুরো ব্লক। এই যে দেখতে পাচ্ছেন, তো এই ব্লক মানে এর উইথটা পাচ্ছে ফুল উইথ, এই জন্য। তো এক কাজ করেন, এটা নর্মালি স্প্যান ব্যবহার করেন। স্প্যান শুরু করছেন, এখানে স্প্যানটা শেষ করেন, তাহলে দেখবেন ওই পাশে পাশে আসছে, যেটা এর মধ্যে আসে আর কি। এই যে দেখেন, এই যে এখন এটাকে লেফটে রেখে এই পাশে শো করতেছে। টপ বটম লেফট রাইট সব প্লেসমেন্ট করতে পারবে। আচ্ছা, রাইটে দেন, আচ্ছা রাইটেই দেন। লেফটে দিয়ে রাইটে শো করতেছে, তাহলে রাইটে দিলে কি শো করে একটু দেখি। আচ্ছা, লেফট রাইটে একটু ভেজাল করতেছে, কাজ করে না। কারণ আছে, এখানে টপে শো করতেছে না কেন, ওই উপরে জায়গা নেই আর কি। যাই হোক, এটা পেডিং করে নিচে নামায় দিলে পপ হোপারটা একটু দেখেন। ভাইয়া কথা বারবার মাঝখানে কিন্তু কেটে যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, এখন আমার কথা শুনতে পাচ্ছেন? দুই একজন বললেন যে ঠিক আছে, শুনতে পাচ্ছি।
আচ্ছা, তো পপ হোভারটা একই জিনিস, তবে এখানে একটু 2-3 লাইন আর কি শো করানো যায়, মানে ক্লিক করার পর শো করানো যায়। এই যে হেডার, বডি, এরকম 2-3 লাইনের টেক্সট শো করানো যায়। পপ হোভারটা এটা ক্লিক করার পর ওই টুল টিপের এটা বড় ভাই আর কি। এটা কি করতেছে, ধরেন একটা এর মধ্যে ডাটা টেবিল পপ ওভার ইউজ করলেন, টাইটেল একটা ব্যবহার করতে পারবেন এবং কন্টেন্ট নামে আরেকটা ব্যবহার করতে পারবেন। তো টাইটেলটা উপরে শো করবে আর কন্টেন্টটা এখানে শো করবে, আর এগুলা শো হয়ে থাকবে যতক্ষণ আবার অন্য কোথাও ক্লিক না করবেন। অন্য কোথাও বলতে ওই এলিমেন্টের মধ্যেই ক্লিক করতে হবে আর কি, তাহলেই কাজ করবে। তাহলে এগুলা কি এর কপি আর পেস্ট করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমাকে তো ওইভাবে দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, একটু দুটো ওয়াটার একটু বন্ধ করে রাখি। এই যে পপ ওভারটা ডাটা টেবিলের মধ্যে থাকবে, আর এখন এইটা ব্যবহার না করলেও চলবে আর কি। ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করলেও আসবে না, ওই এটারও একটা জাভা কোড, মানে jQuery কোড আছে। পপ ওভার ফাংশনটা এনাবল করতে হবে এই পপ ওভারের মধ্যে। এই যে পপ ওভারের মধ্যে এই ফাংশনটা এনাবল করে দিতে হবে। ওই স্ক্রিপ্টের মধ্যে এইটা কপি করে পেস্ট করবেন, তাহলেই কাজ করবে। এখানে একটা স্ক্রিপ্ট নেন, তার মধ্যে গ্যাপ তৈরি করে এই কোডগুলা প্লেস করেন, তারপরে কাজ করবে। যাই হোক, এই নিচের কয়েকটা আইটেম যেগুলা দেখতেছেন এইগুলা আর কি ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে এনাবল করা আছে আর কি। মানে শুধুমাত্র ফাংশনগুলোকে কল করে দিলেই এনাবল হয়ে যায়, তাছাড়া কাজ করে না। এই টোস্ট, স্পাইস কল, এইগুলাতে আর কি। তো টোস্ট এগুলা আসলে খুব বেশি ব্যবহার হয় না, তারপরেও আপনারা এগুলা নিয়ে প্র্যাকটিস করবেন। যদি আমি বলছিলাম যে এগুলা আমি দেখাবো না, আপনারা এগুলা প্র্যাকটিস করে নিয়েন। এই যে টোস্ট বলতে এরকম একটা আইটেম, এটার মধ্যে ক্লিক করলে এটা চলে যায়, এটাকে টোস্ট বলা হয়। টোস্ট, তার মধ্যে টোস্টের হেডার এবং টোস্টের বডি তৈরি করানো যায়। এখানে যে টোস্ট মূল ডিভের ক্লাস, আর হচ্ছে হেডারের জন্য টোস্ট হেডার ক্লাস, আর হচ্ছে টোস্ট বডি ক্লাস নিয়ে বডি ডিফাইন করা যায় আর কি। এবং এটাকে ওই যে ফাংশন দিয়ে শো করাই দিতে হয়, আর ক্লোজ করলে ডিসমিস হয়ে যাবে আর কি। আশা করি এগুলো ব্যবহার করতে পারবেন। এই যে ডিসমিসের জন্য টোস্ট ডিসমিস একটা আপনার ক্লোজ বাটন ইউজ করা হয়, এবং এখানে ডাটা টাইপ ডিসমিস টোস্ট করলে ডিসমিস হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আইটেম আছে, স্পাই স্ক্রল, স্ক্রল স্পাই আর কি। আচ্ছা, তার মধ্যে আমি একটু বলি, এটা লোড হোক। আমরা আসলে মেইনলি বুটস্ট্র্যাপ যেই কারণে ব্যবহার করব, আমরা তো আসলে বুটস্ট্র্যাপের যে কালার, বুটস্ট্র্যাপের যে বাটনের কালারগুলো, প্রাইমারি দিলে একটা কালার আসে, সেকেন্ডারি দিলে একটা কালার আসে, ডেঞ্জার দিলে আরেকটা কালার আসে। আমরা তো আসলে একটা ওয়েবসাইট যখন ব্যবহার করব তখন কিন্তু এই প্রাইমারি, সেকেন্ডারি এই ধরনের কালার কিন্তু থাকবে না। এটা দেখা যাচ্ছে যে একেবারে সম্পূর্ণ ভিন্ন কালার আমাদেরকে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপ ওইভাবে ইউজ করব না আর কি একটা একেবারে মধ্যে। কিন্তু এই বুটস্ট্র্যাপটা মেইনলি আমরা ব্যবহার করব হচ্ছে রেসপন্সিভ করার জন্য। আচ্ছা, টোস্টটা কি একটু বলি। এই যে সেকশন 1, মানে একটা বোর্ডের মধ্যে আপনি কয়েকটা সেকশন করতেছেন, একটা ধরেন গ্রিন কালার, আর একটা ইয়েলো কালার, আর একটা গ্রে কালার, একটা হচ্ছে রেড কালার, এভাবে কয়েকটা কালারের আপনি সেকশন ইউজ করলেন। তো যখন যেই সেকশনে থাকতেছেন ওই সেকশনের আইডিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অ্যান্ড 2 নাম্বার সেকশনে আসছেন, এই আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে যেই সেকশনে যাচ্ছেন এটা অ্যাক্টিভ হচ্ছে। আবার আপনি ক্লিক করে হচ্ছে প্রথম সেকশনে চলে আসতে পারতেছেন। যাই হোক, এটা আইডিটা মানে রংভাবে অ্যাড করা আছে, যার কারণে লাফালাফি করতেছে। তো এই যে আপনার অটোমেটিকলি আইডিগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার স্পাই স্ক্রল, এটাকেই বলা হয়। তো এটা তৈরি করার জন্য বডির মধ্যে এইটুকু লিখতে হবে আপনার, এই যে বডিটাতে, এই বডিতে, ঠিক আছে, এই লাইনটা লিখতে হবে। তারপর ন্যাপ বারের মধ্যে এই সেকশন আইডিগুলো, এই ন্যাপটা তৈরি করতে হবে এবং এটা টপে ফিক্স করে রাখতে হবে। টপে ফিক্স হয়ে থাকে কেমনে, ওই যে এটার মধ্যে দেখেন, এই যে টপ ফিক্স একটা ক্লাস ইউজ করছে না, এই টপ ফিক্স ক্লাস ইউজ করলে উপরে এটা টপে ফিক্স হয়ে আছে। আর এই যে অফসেট 50 দেওয়া আছে না, এই 50 পিক্সেল নিচে নামানো আছে প্রতিটা সেকশন। এই সেকশনটা
এই যে 3 নাম্বার সেকশন, আচ্ছা একটু উপরে দেখেন 1 নাম্বার সেকশন, এটা থেকে 2 নাম্বার সেকশন যখনই আসতেছে এখানে 50 পিক্সেল আসা মাত্রই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু উপরে মানে 50 পিক্সেল ঢোকা মাত্র এটা অ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক ওটা বোঝার বিষয় না, কিন্তু এইটা দিলে আর কি প্রপারলি কাজ করবে। আচ্ছা ন্যাপটাকে এখানে ডার্ক করা হয়েছে এই ক্লাসগুলা দিয়া, বুটস্ট্র্যাপের ক্লাস, এগুলা বুঝতে পারবেন আর কি, ন্যাবের মধ্যে এগুলো ইউজ করতে হয়। আচ্ছা তারপরে এই যে সেকশনগুলো এলআইয়ের মধ্যে দিয়ে রাখছে, এই একটা সেকশন দিয়ে রাখছে, তো এলআইয়ের মধ্যে এই সেকশনগুলো দেওয়া আছে আর এইগুলা কানেক্ট করা আছে হ্যাশ দিয়ে ওই আইডির সাথে। দেখেন এই যে একটা আইডি আছে 1, এই 1 আইডিটাকে হ্যাশ দিয়ে এখানে লিঙ্ক করানো আছে মেনুতে, তারপরে এটা কাজ করে। কাজ করেন, এটা পুরোটাই কপি করতেছি, এই বডিটাও বাদ দেন কারণ বডিটা সহ নিছি, এই তো। আচ্ছা এইখানে কমেন্ট এগুলো আর কি, কমেন্ট থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও না না রাখতেও পারেন। তো এই যে সেকশন 1 আছে এখানে কয়েকটা সেকশন তৈরি করেন, ডুপ্লিকেট করেন। সেকশন 1, তো এই সেকশন 2, 3, 4 আর এই যে 5 দিয়ে দেন। আর এইগুলাও আইডিগুলো কিন্তু চেঞ্জ করতে হবে অবশ্যই। এটা তো 1 থাকুক, এটা 2 দেন, 3 দেন, 4 দেন, 5টা সেকশন নিছি। আর এই যে ডট 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 এগুলো একটু বাদ দিয়ে দেন, আর এইখানে এই ডট ডটগুলো বাদ দিয়ে দেন। ওগুলো আর কি বুঝাইছে যে আরও এখানে কিছু আছে। আচ্ছা এখন এই, আচ্ছা এটা কি আমি অনেকবার ডুপ্লিকেট করছি, এগুলো তো এতগুলো হওয়ার কথা না। যাই হোক, তো এই যে একটা সেকশন নেওয়া আছে এবং এইভাবে আপনার এই প্রতিটা সেকশন থাকতে হবে। আর এইখানে একটু কন্টেন্টগুলো একটু বাড়াই দেন, পিডিআর লর্ড এম এর টেক্সট বসাই দেন। এগুলো একটু বাড়ায় না দিলে বুঝতে পারবে না যে আরেকটা আইটেম থাকে আরেকটা আইটেমে আসতেছে। তো এই সেকশন একটা গেল, তো এই সেকশন আরো কয়েকটা ডুপ্লিকেট করি এখান থেকে। সেকশন 2, এটার আইডিটা শুধু চেঞ্জ করে দেন 2 নাম্বার, ঠিক আছে? আবার একটা ডুপ্লিকেট করেন, এটার মধ্যে সেকশন 3 দিয়ে দেন। 5টা সেকশন নিছি তো, আবার ডুপ্লিকেট করেন। কোথায়, একটু কপি করে পেস্ট করি। 3 এর পরে এটা 4 নাম্বার দেন, আবার একটু পেস্ট করে এটা 5 নাম্বার দিয়ে দেন। 5টাই তো নিছি সেকশন। এরপরে এই কন্টেন্টগুলো বেশি করছি এই কারণে যাতে বডিতে স্ক্রলটা আসে, না আসলে আমরা উইডথটা একটু কমাই দিব তাহলেই আসবে। রিলোড করেন, তো এই যে নরমালি এইভাবে শো করতেছে আর কি মেনুতে আইটেমগুলো। তো অ্যাক্টিভ ট্যাক্টিভ কেউ দেখাচ্ছে না যে আমি অ্যাক্টিভ নাকি, এবং এইভাবে শো করতেছে, এখানে অ্যাক্টিভ হচ্ছে না, তাই তো? দেখেন আইডি কানেক্ট করছি, নিয়ে যায় কিনা একটু দেখেন তো। এই 5 নাম্বারে ক্লিক করেন, 5 নাম্বারে আসছে। আচ্ছা এখানে টেক্সটগুলো না চেঞ্জ করা পর্যন্ত বুঝতে পারবো না। এটা 4 নাম্বার সেকশন, 4 দেন। এটা 5 নাম্বার সেকশন, 5 দেন, 5 দিয়ে দেন। আর ওই এটা হচ্ছে 3 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন, 1 নাম্বার তো এটা থাকতেছে। এরপরে একটু রিফ্রেশ করেন, করার পরে 4 নাম্বারে ক্লিক করেন, এটা 4 নাম্বারে আসছে। এখন ঘটনা হচ্ছে এই যে ডিজাইনগুলো পায় নাই, আর হচ্ছে কন্টেইনারের মধ্যে নাই। আর একটা প্রবলেম হইলো কি, এখানটায় স্টাইলগুলো পায় নাই। এটা কাজ করেন, যদি এরকম আপনার কাজ না করে এই ট্রাই ইয়োর সেলফ করবেন। ট্রাই ইয়োর সেলফ করার পর এই যে দেখেন এখানে আবার ঠিকই কাজ করতেছে না, এই যে। তাহলে এখানে দেখেন কি করছে, এইটা আমরা তো ইউজ করছি, ঠিক আছে, এটা ইউজ করছি। এই যে ইউএল তারপরে এলআইগুলোর মধ্যে এইভাবে মেনু আইটেমগুলো ক্লাস এক্সট্রা ক্লাস দিয়ে নিছে। আর আমরা কি করছি এখানে নর্মালি ইউএল এলআই এভাবে নিছি। এইভাবে নিলে ওই ক্লাস না থাকার কারণে এগুলাতে স্টাইল পাচ্ছে না, ঠিক আছে? তো এইখান থেকে দেখবেন যে ইউএল এলআইগুলো কেমনে ব্যবহার করছে। এই যে এলআই এলআই, আচ্ছা তারপরে এই যে এলআই এলআই, আর শেষে একটা ড্রপ ডাউনের জন্য এটা ব্যবহার করছে এবং ড্রপ ডাউনের মধ্যে এই আইটেমগুলো রাখছে।
আর এই যে আইটির মধ্যে সেকশন 1, আর এই যে এইগুলা ব্যাকগ্রাউন্ডগুলো পাওয়ার জন্য এই যে বিজি সাকসেস আর পেডিংগুলো দিছে টপ বটমে। ভাই একটু মাইক্রোফোনটা মিউট করেন তো, কার প্রবলেম? তো বুঝতে পারতেছেন অবশ্যই মনে হয়। এই যে এটা ওয়ার্নিং ব্যবহার করছে, এটার ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং আর প্যাডিং দেওয়া হয়েছে উপরে 70 পিক্সেল আর বটমে 70 পিক্সেল। ঠিক আছে, এই জন্য এই যে উপরে গ্যাপ নিচে গ্যাপ তৈরি হয়েছে। পরেরটা গ্রে দেওয়া হয়েছে, সেকেন্ডারিটা গ্রে আর কি, আর ডেঞ্জার মানে লাল, এই যে লালটা ইনফো এটা। তো এইখান থেকেও এইগুলা কপি করলেও কাজ করবে, অথবা আপনি এইখানটাও ঠিক করে নিতে পারেন, ইউএলএল এইগুলো ঠিক করে নিয়ে কাজ করাইতে পারেন। আচ্ছা, তো আর কিছু দেখাইলাম না। আর এই যে এইখানে কিছু বলা আছে, এইগুলো একটু পড়ে নিলে বুঝতে পারবেন। এখানে অফসেট দিয়ে কি ডিফাইন করা হয়েছে, এখানে 10 পিক্সেল মিনিমাম দিতে পারেন, আর বেশি 50 পিক্সেল 70 পিক্সেল, এটা যতটুকু লাগবে আর কি সেটা দিতে পারবেন আর কি। আচ্ছা, এটা লেফটেও রাখে করা যায়, এই যে এই পাশে লেফটে রাখেও করা যায়, ধরুন এই পাশে স্ক্রল করতেছেন অটোমেটিক চেঞ্জ হবে। তবে এখানে এটার এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তারপরে ইউটিলিটির মধ্যে কয়েকটা আইটেম আছে, এটা দেখেন। বর্ডার আছে, বর্ডার লেফট রাইট টপ বটম বা চারপাশে বর্ডার দিতে পারেন। আর বর্ডার নন করলে এরকম, বর্ডার 0 করলে এটা, বর্ডার দিলে এই পাশে চারপাশে বর্ডার পাবে। আর বর্ডার 0 করলে উপরে থাকবে না। এইগুলো দেখে বুঝতে পারতেছেন, এই ক্লাসগুলো দিয়ে এই বর্ডার ডিফাইন করা যায়। আর বর্ডারের কালার দিতে চাইলে এটা, তো আমরা ওই বর্ডার ইউজ করলে এইভাবে বর্ডার দিব না, কারণ হচ্ছে এটা ডিফল্টভাবে ডিজাইন করা আছে গ্রে কালারের, মানে কালো কালারের বর্ডার। আমরা HTML এর বর্ডার দিতে পারি CSS দিয়ে, ওইভাবেই দিব আর কি। তবে এই যে বর্ডারের রেডিয়াসগুলো লাগবে আপনার ব্যবহার করতে। SM রেডিয়াস মানে হালকা একটু রাউন্ডেড থাকবে কর্নারগুলো, আর রাউন্ড ব্যবহার করলে রাউন্ডেড পাবে। লার্জ রাউন্ডেড করলে একটু বড় রাউন্ড পাবে। রাউন্ড টপ করলে শুধু টপে রাউন্ড হবে, এইগুলা হবে না। আর রাইট রাউন্ড করলে ডানের দুইটা রাউন্ড হবে। এগুলো দেখে বুঝতে পারতেছেন। আর হচ্ছে রাউন্ডেড সার্কেল ব্যবহার করলে গোল হয়, রাউন্ড 0 করলে এরকম। এই ক্লাসগুলো দিয়ে আমাদের যখন যেখানে রাউন্ড করা লাগবে বা হচ্ছে সার্কেল করা লাগবে, তখন আমরা করে ব্যবহার করবো আর কি। আর এরপরে আসেন এই যে ফ্লোট আর ক্লিয়ার ফিক্স। এই যে ফ্লোট আর ক্লিয়ার ফিক্সটা কখন ব্যবহার করবেন, আমরা HTML করার সময় ওভারফ্লো হিডেন দিয়ে আপনাদের অনেক কাজ দেখাইছি। ওই ওভারফ্লো হিডেনের মানে অসুবিধাটাকে এই ক্লিয়ার ফিক্স ক্লাসটা আপনাদের মানে হেল্প করবে আর কি। একটা ফ্লোট লেফট করছেন, একটা রাইট করছেন, আর এই যে ক্লিয়ার ফিক্সটা বসায় দিবেন উপরে ক্লাসে, কাজ শেষ। মানে এটার মধ্যে ওভারফ্লো হিডেন করে দেওয়া আছে, মানে আমরা জানি আর কি এটার কাজ কি আর লেফট রাইট করলে কি হয়। যাই হোক, এটা আর বলার কিছু নেই। আচ্ছা, এইখানে কিছু আছে যেরকম হচ্ছে আপনার এই যে ফ্লোট লেফট রাইট এগুলা করার জন্য এই যে ফ্লোট রাইট করে রাখছে, এগুলা সব রাইটে না, যে ফ্লোট রাইট ফ্লোট রাইট ফ্লোট। আচ্ছা, ফ্লোট নন করা আছে, এই যে এটা ফ্লোট নন। আর এই যে সেন্টার করতে গেলে কি ব্যবহার করবেন, MX অটো ডিবের মধ্যে ক্লাস ব্যবহার করলে MX অটো। আর যদি আপনার ইউজ করেন হচ্ছে কোনো প্রপার এলিমেন্ট, তাহলে এলিমেন্টের মধ্যে আপনার ওই টেক্সটাইল লাইন সেন্টার করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এছাড়া উইথ ডিফাইন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের উইথ। এই যে W25 দিয়ে BG দিয়ে দেন, তাহলে কাজ করবে। 50% দিলে 50% পায়। যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো HTML দিয়ে, CSS দিয়ে। আর এই যে হাইটের ক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, MH 100% দিবেন, তাহলে এই যে ম্যাক্সিমাম হাইট 100%, মানে যেই পরিমাণ হাইট কন্টেইনারের ওই পরিমাণ হাইটটাই পাবে যদি আপনি MH 100 ব্যবহার করেন। অনেক সময় অনেকে ডিজাইন করে যেরকমটা হচ্ছে, আমি এই যে অ্যাসাইনমেন্ট একটা দেখলাম, কয়েকটা কলাম ব্যবহার করছে, কোনোটা কলাম উপরে শেষ হয়েছে, কোনোটা মানে উপর নিচের মধ্যে অনেক ডিফারেন্স তৈরি হয়ে গেছে। ওইখানে যদি এই যে এই ক্লাসটা ইউজ করতো, তাহলে সব কয়টা কলামের উইথ হাইট সমান থাকতো আর কি। যাই হোক, তো এগুলো আমরা যখন টেমপ্লেট রেডি করব তখন আর কি দেখাই দেবো কীভাবে ইউজ করবেন। তো এগুলো আর লাগবে না এরকম কিছু, কারণ আমরা অনেক কিছুই আবার HTML দিয়েই করব, তৈরি করে নেব। আচ্ছা, এই যে ভিজিবিলিটি ইনভিজিবিলিটি মানে যে আপনার
ডিসপ্লে নোন আর হচ্ছে ডিসপ্লে ব্লক, ওই দুইটা আর কি ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে। এরপরে আচ্ছা এখানে আবার ওই যে টপ পজিশনিংটার জন্য আর কি এখানে দেখাইছে, এটা মেনুর মধ্যে আর কি দেওয়া যায় আর কি, সেটা দেখাইছে। মানে ইউটিলিটির মধ্যে অনেক কিছু একসাথে দেখাই দিছে আর কি এখানে, যে এটা স্টিকি ন্যাপের জন্য এইভাবে ইউজ করতে পারেন। উপরে কিছু আইটেম থাকবে, এটা যখন স্ক্রল করবেন এটা টপে ফিক্স হয়ে গেল, এখন বাকিটা স্ক্রল হবে। এটা স্টিকি টপ করলে টপে যায় স্টিকি হয়ে যায় আর কি। আর ক্লোজ, এই যে এটা ইউজ করার জন্য বাটনের মধ্যে ক্লাসে ক্লোজ দিয়ে দিবেন, তাহলে এই আইটেমটা চলে আসবে। আচ্ছা এরপরে এসআর অনলি, এটা দিয়ে কি ডিফাইন করা হয়? স্ক্রিন রিডার, মানে হচ্ছে এই টেক্সটটাকে কপি করতে পারবেন না, শুধুমাত্র আপনার রিড করা যাবে আর কি, কপি করা যাবে না। আর এগুলা তো কালার, ওই যে প্রাইমারি সাকসেস ইনফো, এগুলা দিয়ে কালারগুলো ডিফাইন করা হয়। যাই হোক, এরপরে আসেন হচ্ছে পরে ফ্লেক্সে আসেন। ফ্লেক্সটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় লাগে আর কি। এটা এই যে ফ্লেক্স, আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফ্লেক্স দিচ্ছেন, তিনটা আইটেম দিচ্ছেন, তিনটা আইটেমের সমান উইথ পাবে। কখন পাবে? যখন আপনি উইথ ডিফাইন করে দেবেন। যেমন দেখেন, আচ্ছা এইখানে দেখেন ডিসপ্লে ফ্লেক্স করছে, ডিফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স। P3 ওই যে প্যাডিং দিয়েছে আর কি 3 ভাগ, আর ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি করছে, আর টেক্সট হোয়াইট করছে। আর এই যে P2 করে করে এগুলা প্রতিটা এলিমেন্টের একটা করে প্যাডিং মারছে, আর আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা আলাদা করছে। আচ্ছা, তো এই ইনলাইন করলে ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ থাকবে না, এখানে শেষ হয়ে যাবে যদি এই জায়গায় আপনি ইনলাইন ফ্লেক্স করেন। আচ্ছা, এছাড়া আপনার ফ্লেক্স রো করলে না, এখানে আপনি কলামের ক্ষেত্রে হ্যাঁ, এখানে আপনার উইথের কাজ করবে আর কি। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আপনি 3 কলাম করতে যাচ্ছেন, আমরা কি করছিলাম, যেখানে ওই যে উইথ ডিফাইন করে দিতাম না, এখানে তো বুটস্ট্র্যাপে উইথ ডিফাইন করাই আছে। যখন আমরা কলাম নিয়ে নেই তখন তো উইথটা পাওয়া যায়। তারপরে যখন আমরা রোগুলাকে ফ্লেক্স করে দিই, তখন এই একটা আইটেমের সাথে একটা লাগে থাকে, এখানে গ্যাপ থাকবে না আর। আর এইখানে ডিসপ্লে ফ্লেক্স নর্মালি করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুল উইথ থাকে, আর ইনলাইন ফ্লেক্স করলে ব্যাকগ্রাউন্ডের উইথটা ওই আইটেমের অনুযায়ী হয়ে যায়। আর ওই যে আপনার ডিফ্লেক্স দিয়ে ফ্লেক্স রো করলে প্যাডিংটা পাবে না আর কি। আচ্ছা, যাই হোক, এখানে প্যাডিং উপরে ডিফাইন করা ছিল P3, যার কারণে এখানে প্যাডিং ডিফাইন করা নেই, এইভাবে পায়। আর হচ্ছে যে রাইটে শো করানোর জন্য রিভার্স দিতে হয় আর কি, রো রিভার্স। ফ্লেক্স রো রিভার্স করলে এটার উল্টা পাশে শো করবে। ভার্টিক্যালি করতে চাইলে যে একটা দুইটা তিনটা আইটেমকে ভার্টিক্যালি করছে মানে ফুল উইথ পাবে আর কি। এটা প্রয়োজন পড়ে না আর কি খুব একটা। তবে এই যে এটা প্রয়োজন পড়ে যখন আপনি একটা মেইন এরিয়ার মধ্যে মাঝখানে তিনটা আইটেম শো করাইতে যাচ্ছেন, তখন এই যে আপনার সেন্টার ব্যবহার করতে হবে, জাস্টিফাই। আর হচ্ছে সেন্টার বিটুইন করলে এই যে তিনটা সমান দূরত্বে যায় একেবারে। এইগুলা খুব মানে এগুলা দেখে নিয়ে নাকি, ঠিক আছে, দেখলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে অ্যারাউন্ড বলতে সমান দূরত্ব নিয়ে কি সেন্টার হয়, লেফটে রাইটে সেন্টারে, আর এটা হচ্ছে সমতা রাখে লেফটে রাইটে আর সেন্টারে, আর এটা সব দিক থেকে সেন্টারে। আর ফিল করতে চাইলে আপনার যতটুকু ব্যাকগ্রাউন্ড সেটার মধ্যে ফিল করে নেবে, যেটা আইটেম দিবেন সেই কটা। ডিফ্লেক্স আর এই যে ফিল প্রতিটা তেমন ইউজ করতে হবে। এটা ফিল হয়ে গেছে, এটা সমানভাবে ফিল হয়ে গেছে। এটা এই যে গ্রো 1 দিলে, যেটার মধ্যে গ্রো 1 দিবেন ওটা ফুল উইথ হবে, আর বাকিগুলো তাদের যতটুকু প্রয়োজন সেইটা নিবে আর কি। যাই হোক, এগুলা দেখে নিয়েন, এগুলোর মধ্যে সেরকম কিছু নাই। আর এই যে আইকন, বুটস্ট্র্যাপে আইকন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আইকন বলতে আপনার ফন্ট অসামের আইকন আর কি। ফন্ট অসামটা এখন কি একটু বলি, বলে যে ফন্ট অসাম লিখে সার্চ করবেন। ফন্ট অসাম লিখে সার্চ করলাম, এই যে fondosam.com একটা ওয়েবসাইট আসছে, এবং এই ফন্ট অসামের ফন্টগুলো নিয়ে যে WC স্কুলসে অনেক টিউটোরিয়াল মানে আছে আর কি। তো একটু লোড হোক। আচ্ছা, এদিকে বলি ফন্ট অসামটা কি।
ফন্টসামটা হচ্ছে কি আমরা যখন একটা আইকন ব্যবহার করি ওই আইকনটা যদি ইমেজ ইউজ করি সেই ক্ষেত্রে কি হবে ইমেজটাকে আমরা যখন বড় করে শো করাবো কোনো জায়গায় তখন ওই ইমেজটা ফাটে যাবে মানে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কিন্তু এই ফন্টসগুলোকে যত বড় ফন্ট সাইজ দিবেন এগুলো একটা করে টেক্সটের মতো আর কি ওয়ার্ড ক্যারেক্টারের মতো এই জন্য ফন্টের যত বড় সাইজ দেন না কেন এর কোয়ালিটি কখনো লেস হবে না এই জন্য ফন্টগুলো ব্যবহার করে আর এগুলো সিডিএন থেকে লোড হয় তো ওই ইমেজ তো আপনার স্টোরেজে রাখলে ইমেজ লোড হইতে সময় নেয় তো ফন্টস তো নর্মালি টেক্সটের মতো এই জন্য এগুলা লোড হইতে সময় নেবে না আর এই ফন্টস ফন্টসাম 6 ভার্সন চলতেছে আর এই ফন্টসে অনেক অনেক ফন্টস আছে যতগুলো আপনার প্রয়োজন তারও বেশি অনেক বেশি আছে তো ফ্রি আইকন আছে 1600 মতো আর প্রো আইকন আরও অনেক আছে ফ্রি আইকনগুলো একটু দেখেন ক্লিক করে আচ্ছা এখানে এমনি রাখে দিয়েছে এই যে আইকনসে ক্লিক করলে সব আইকনগুলো দেখতে পারবেন পেজ জাম হয়ে গেছে যার কারণে আইকনে কাজ করতেছে না এক কাজ করেন এখানে লিখে ইন্টার দেন আচ্ছা অন্য পেজে যাইতে পারতেছেন না তাহলে এক কাজ করেন ডকুমেন্টেশন দেখেন আচ্ছা ডকুমেন্টেশন আমরা তো সব ওই যে কি থেকে দেখি W3 স্কুলস থেকেই তো দেখি W3 স্কুলসে ফন্ট ফন্ট অসামে আসেন তাহলেই বুঝতে পারবেন এটার জন্য শুধুমাত্র একটা সিএসএস লোড করে দিতে হয় এই মানে এইখানে দেখেন এই যে এরা বলছে যে এই সিএসএস লাইনটা লোড করে দিবেন তারপরে আপনারা এইভাবে ফন্টগুলো লিখলেই চলে আসবে আপনি এক কাজ করেন এটা কপি করেন করে ওই আপনার এইচটিএমএল এর মধ্যে যেখান থেকে সিএসএস গুলো লোড করতেছেন এখানে দিয়ে দেন এইখানে এই যে এই লাইনটা দেওয়ার দরকার নেই আর এখান থেকে এইটুকু বাদ দিলেই কাজ করবে ঠিক আছে আর আপনাদের স্টাইল ফাইলটা এখানে লোড করেন এটা আপনাদের মানে আমাদের কাস্টম স্টাইলের জন্য তো এটা উপরে রাখেন তো এই যে fondosam.com এইখানে সিডিএন এর মধ্যে 5.7.0 সিএসএস এর মধ্যে all.css আছে এটা ডাউনলোড করে ইউজ করা যায় আবার হচ্ছে এখানে সিডিএন থেকে ইউজ করা যায় তো সিডিএন থেকে ইউজ করেন ডাউনলোড করতে গেলে আবার এদের ফন্টস নামে একটা ফোল্ডার ডাউনলোড করতে হবে ওখানে অনেকগুলো ফন্টস নিতে হবে আচ্ছা এখন এটা পাচ্ছে কিনা এই মেনুটার পরে আচ্ছা এগুলো বাদই দিই এগুলো বাদ দিতে গেলে একদম বডিটাই বাদ দিই বডির মধ্যে চেক করে দেখেন আসতেছে কিনা এর মধ্যে ক্লাস নিতে হয় fa.fa ফেসবুক দেই দেখি ফেসবুক আসে কিনা আচ্ছা হোম দেই ফেসবুক আসার কথা না এই যে এফএ তারপরে এফএ হোম দিলাম হোম মানে একটা ঘরের আইকন আসার কথা তো একটু রিলোড করে দেখেন সিডিএন থেকে আসতেছে এই জন্য ঘুরতেই আছে আর কি আচ্ছা আপনাদের এখানে ঘুরবে না আসলে আমার এখানে নেটের প্রবলেম মনে হয় লোড হচ্ছে আর কি কন্টেইনারের মধ্যে ঢুকে দিই তাহলে মাঝখানটায় আসবে এই কন্টেইনারের মধ্যে নিলাম এই যে একটা ঘরের কি আইকন চলে আসছে তো এই আইকন এইভাবে নেওয়ার পরে আপনি সিএসএস করতে পারবেন ধরেন আপনি এই এফএ হোম আছে না এটা এই যে আমরা সিএসএস তো লোড করছি তার মানে এটাতে লিখতে পারবো এক কাজ করেন এই হোমটার এটা সাইজ দিয়ে দেন ফন্ট সাইজ ফন্ট উইথ না ফন্ট সাইজ দিয়ে দেন ফন্ট সাইজ দিয়ে দেন 100 পিক্সেল বড় করতে পারলেন না তো একটা ইমেজ ইউজ করলে এরকম বড় করলে এটা ভাঙে যেত এছাড়াও আপনি একটা কালো কালারের ইমেজ ইউজ করতেছেন পরে চাচ্ছেন যে আপনি এটাকে রেড করবেন তো
ইমেজ ইউজ করলে সেটাকে তো রেড করতে গেলে এত সহজে করতে পারবেন না, মানে এটাকে ফটোশপে এডিট করতে হবে, কিন্তু এখানে কালার দিয়ে দিলেন পাওয়া যাচ্ছে। এই জন্য আর কি ফন্টস ব্যবহার করতে হয়। তো এই গেল ফন্টস, ফন্টস আমরা ব্যবহার করব, সমস্যা নেই। এই কয়েকটা ক্লাস লিখে দিয়ে দেখেন এই কয়েকটা আসে কিনা। আবার দেখেন এখানে FAS ব্যবহার করছে না, আর আমরা এখানে কি দিছি, সলিড ইউজ করছে আর কি, এইটা দিলেও কাজ করবে। কপি করেন, এর মধ্যে পেস্ট করেন, এস দিলে সলিড পায়। আচ্ছা, এটা জানার দরকার নেই, এস দিবে দিলেও কাজ করবে অথবা শুধু এস বাদ দিলেও কাজ করবে, এটা নিয়ে কোনো ঝামেলা না। এরপরে চলে আসেন মিডিয়া অবজেক্ট। মিডিয়া অবজেক্ট বলতে আপনার অনেক সময় দেখেন না নিচে কমেন্ট করা যায়, ধরেন আপনি একটা নর্মালি একটা ব্লগে যান, তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি এই ব্লগটা দেখতেছেন, এইখানে কমেন্ট যদি কেউ করতো, আচ্ছা আমার তো কমেন্টই করে নাই কেউ, যাই হোক এখানে দেখাইতে পারতেছে না, তো এইখানে এটা কমেন্টের মতো আর কি, একজন কমেন্ট করলো তার রিপ্লাই করলো আরেকজন, তার নিচে আরেকজন করবে। এই এইগুলা হচ্ছে মিডিয়া অবজেক্ট নাম আর কি এটার। এই মিডিয়া অবজেক্টগুলা তৈরির জন্য এই যে মিডিয়া, তারপর হচ্ছে বর্ডার, এইটা পৃথিবী মানে প্যাডিং করছে আর কি, উপরে নিচে গ্যাপ তৈরি করছে, চারপাশে গ্যাপ তৈরি করছে আর কি। আর এই যে একটা ইমেজ নেওয়া হয়েছে আর বডির মধ্যে যা টেক্সট থাকার কথা তাই, এইগুলা পারবেন ইউজ করতে। এবং ফিল্টারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা টেবিলের মধ্যে কিছু আপনার কন্টেন্ট আছে বা ডাটা আছে, এখান থেকে আপনি স্পেসিফিক একটা কিছু সার্চ করবেন। তো এই যে এখানে টেস্ট একটা ওয়ার্ড আছে না, এখানে যদি আপনি টেস্ট লিখেন তাহলে দেখেন তো ওই টেস্টের ওই ফিল্টার থাকতেছে, আবার বাদ দেন সব চলে আসতেছে। আবার এই যে এখানে জন আছে না, একটু কাজ করেন, জন লেখা শুরু করেন, এই ফিল্টারটা হচ্ছে এই যে এখানে কি আপ দিয়ে মানে যেগুলো ইনপুট করা হচ্ছে এই সার্চ বক্সে, এইগুলা ক্যারেক্টারগুলোকে ধরতেছে আর এই ক্যারেক্টারগুলোকে দিয়ে ফিল্টার করতেছে এই টেবিলটা। এই টেবিলের নাম হচ্ছে মাই টেবিল, দিয়ে টিআর টেবিলের রোগুলোকে ফিল্টার করতেছে। এই জাভা স্ক্রিপ্ট দিয়ে অ্যানাবল করা আছে আর টেবিলটা ইউজ করা আছে। এটা যদি ট্রাই ইয়োরসেলফ করেন বুঝতে পারবেন আর কি আরও ক্লিয়ার। পাশে ঘুরাই রাখলাম, আর এই যে এখানে দেখেন এই আপনার প্রথমে একটা ইনপুট বক্স তৈরি করছে এই যে এইটার জন্য, ঠিক আছে। এই ইনপুট বক্সে যা লেখা হবে, তো এখানে দেখেন মাই ইনপুট নামে একটা আইডি ইউজ করছে, এই আইডিটাই হেল্প করবে এই টেবিল থেকে ডাটাগুলো ফিল্টার করতে। এই আইডি দিয়ে ডাটাগুলো ফিল্টার করবে। আর এইখানে টেবিল হেডে আপনার এই যে টাইটেল এগুলো দেওয়া আছে, যেভাবে টেবিল তৈরি করে। আর এই যে টেবিলের বোর্ডের মধ্যে মাই টেবিল, এখানে মাই ইনপুট আর মাই টেবিল এই দুটাকে ফাংশন করা আছে। এই যে মাই ইনপুটে যা লেখা হবে অন কি আপ করা হবে এখানে দেওয়া আছে, এগুলো জানার দরকার নেই, শুধুমাত্র এটা কপি আর পেস্ট করে ব্যবহার করবেন, তারপর ফিল্টার করা যাবে। এইখানে তো কয়েকটা ডেমো ডাটা দিয়ে ইউজ করতেছে, আপনার একটা ডাটাবেজে দেখা যায় যে অনেকগুলা ডাটা থাকে, তো সবগুলা থেকে ফিল্টার করতে পারবেন এইভাবে। যাই হোক, বুটস্ট্র্যাপের নর্মালি হচ্ছে আমার এই আইটেমগুলো দেখানো শেষ। এরপরে একটা টেমপ্লেট থেকে বুটস্ট্র্যাপে কনভার্ট করে দেখাবো। টেমপ্লেট বলতে আমার মনে হয় হচ্ছে সরাসরি পিএসডি থেকে বুটস্ট্র্যাপ কনভার্ট করা দেখাবো। তো এই জন্য এক কাজ করি, এটা পিএসডি ফাইন্ড করবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে ভালো পিএসডি তাহলে আমাকে দেখাইতে পারেন, তবে আমরা একটু দেখি। তো এটা আগামী ক্লাসে আমরা দেখব, পিএইচডি ডাউনলোড করব। তো আপাতত আপনারা এই আগামী ক্লাস পর্যন্ত আপনারা আইডিয়া নেবেন কোথায় ফ্রি পিএইচডিগুলো পাওয়া যায় এবং ভালো পিএইচডি কোথায় আছে, ঠিক আছে। এই যে এগুলা পিএইচডি আছে অবশ্যই এগুলা, তবে উইথ ফিক্স, তারপর এগুলা হচ্ছে করা যাবে, তবে এগুলা অনেক পুরানা আর কি।
তবে এইগুলো একটু অ্যাডভান্স, তবে এইগুলা একটু হয়তো প্রাইস আছে, যাতে কিনতে হয়। কিনবো না, আমরা ফ্রিগুলো ইউজ করবো আর কি। আচ্ছা, এছাড়া যদি না পাই তাহলে আমি আমার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে আমি দেখবো, যদি এরকম থাকে। আছে অবশ্যই অনেক, কিন্তু ওগুলোর মধ্যে দেখতে হবে আগে, খুঁজে দেখতে হবে আমার হার্ড ড্রাইভে। এখানে একটা ফ্রি পিএইচডি আছে। এগুলা ডাউনলোড, নর্মালি টেমপ্লেট ডাউনলোড লেখা থাকে কিন্তু ডাউনলোড হয় না, পরে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, পারচেস করতে বলে আর কি। যাই হোক, এটা পারচেস করতে বলতেছে না, এটা ডাউনলোড হবে। তো আচ্ছা, তাহলে আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট বলতে থাকলো হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে, সরি ওয়ার্ডপ্রেস না, বুটস্ট্র্যাপ নিয়ে এভরিথিং, মানে এগুলা সব কিছু আপনারা শেষ করবেন, প্র্যাকটিস করবেন, করে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই সিয়াম ভাইয়ের কাছে কিছু পিএইচডি আছে, তো আপনি ওই পিএইচডির স্ক্রিনশটটা আমাদের ওই যে শেয়ার করে দিন, আপনি শেয়ার করে দিন ফেসবুকে, আমরা সবাই দেখব, দেখার পরে হ্যাঁ আমরা ডিসাইড করব কোনটা করা যাবে আর কি। তো আহ, এখন ঠিক আছে, তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আজকের যে কোনো একটা আইটেম বুঝতে পারেন নাই বা করতে পারতেছেন না, তাহলে এখন বলতে পারবেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, অবশ্যই দেখাবো তো। বুটস্ট্র্যাপ দিয়ে আমি গ্রিডটা নিয়ে কাজ করব, যখন আমরা একটা টেমপ্লেট নিব সাথে সাথে গ্রিড নিয়ে কাজ দেখাবো। আচ্ছা, গ্রিডের বিষয়টা আগে একটু তাহলে হালকা একটু দেখাই দিই। এক কাজ করেন, এই তো বডি নাকি, এই বডির মধ্যে আপনাদের কয়েকটা কলাম তৈরি করে দেখাই। কলাম নেওয়ার আগে এই যে কন্টেইনার নেবেন, কন্টেইনার নিলে আপনার মাঝখানটায় শো করবে, এবং তার মধ্যে রো নামের একটা ক্লাস নেবেন, ঠিক আছে? এই দুইটা ক্লাসের মধ্যে আপনি কলাম নিচ্ছেন, তো কলামের জন্য কল, এখানে এলজি, এমডি অথবা এসএম অনেক কিছু নেওয়া যায়, তো আমি এমডি নিচ্ছি। এটা মিডিয়াম, এমডিতে মিডিয়াম স্ক্রিন, এবং আমি এখানে দিলাম 4, ঠিক আছে? তো এর মধ্যে আমি, আচ্ছা, এর মধ্যে নর্মালি টেক্সট লিখি, লরেমের টেক্সটটাই লিখি আগে। আচ্ছা, এই যে রো নিলাম, এর মধ্যে কল এমডি 4 নিলাম, টোটাল কল এমডি আমরা নিতে পারবো হচ্ছে 12, ঠিক আছে? এই যে 12 মানে হচ্ছে আমাদের 100% উইথ। এখন এই 12কে যেহেতু আমরা 4 নিচ্ছি, তাহলে আরো কয়টা ফোন নিতে পারবো? আরো দুইটা ফোন নিতে পারবো না? 4, আর এই যে আরেকটা 4 নিলাম, তার মানে হচ্ছে এই 4 4 4, তার মানে এই 100% উইথ পাবে, 12 হবে, কল এমডি 12 সমান হবে তো নাকি? রিফ্রেশ করে দেখেন, ফোর, এই যে 4, এই যে 4, আর ওটা উপরের লাইনে আসছে, উপরের টেক্সটটা এখানে 4 4 4 করে আসছে না? এরপরে যদি আপনি এক কাজ করেন, এখানে কল এমডি 3 দিলেন, তাহলে 3টা হলে কয়টা কলাম নিতে পারবেন আপনি? কাজ করেন, এটা ডুপ্লিকেট করেন, 4টা নিতে পারবেন, 4টা নেন, 4টা নেওয়ার পর রিফ্রেশ করেন যে 1 2 3 4। এখন যদি আপনি 5টা নেন তাহলে কি হবে দেখেন, এইখানেই তো 12 পুড়ে যাচ্ছে, 4টা আইটেমে 12 পুড়ে যাচ্ছে, তার মানে 100% উইথ পায়ে যাচ্ছে, তাহলে আর একটা কোথায় নামাই দিবে? নিচে নামাই দিবে। রিফ্রেশ করে দেখেন, 4টা সমান 12, আর আরেকটা আইটেমকে নিচে নামাই দিছে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা এইভাবে কলামটি করলাম, ঠিক আছে, বড় স্ক্রিনে 1টা 2টা 3টা 4টা শো করবে, দেখি তো 4টা শো করতেছে। এখন এই স্ক্রিনটা যখন ছোট হয়ে যাবে, মানে মোবাইল দিয়ে যখন দেখবে, তখন কি এই 4টা এইভাবে দেখবে? আচ্ছা, এক কাজ করি, তার আগে এগুলার এটা করে কালার ইউজ করি, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, শুধু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, উইথ কিন্তু ইউজ করতেছি না, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড একটু হালকা দেই, আচ্ছা, না, ডিডিডি ব্যবহার করি। এখন দেখেন, ও আচ্ছা, মার্জিন পাচ্ছে না, পুরোপুরি ব্যাকগ্রাউন্ড, তো এই জন্য। যাই হোক, তো এটা দেখেন,
একটু প্যাডিং দিলে তো আপনার উইথের প্রবলেম হবে না, কিন্তু দিব না আর কি আমরা। তো একটু ছোট স্ক্রিনটা করেন আগে। এই যে মোবাইল ভিউতে দেখেন, আপনার আইফোন 5 দিয়ে দেখেন, তো এইখানে কিন্তু এই যে একটা আইটেমের নিচে আরেকটা আইটেম, আরেকটার নিচে আরেকটা করে আসছে। আচ্ছা, এখানে রেসপন্সিভ মুড রাখেন। এই এই যে দেখেন, ছোট করেন, তারপর এটা শো, চারটা শো করতেছে, আর একটু ছোট করেন, তারপর চারটা শো করতেছে, আর একটু ছোট করেন। তো এখন চারটাকে নিচে 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 নামাই দিচ্ছি। এটা একটু মার্জিন করলে বুঝতে পারবেন। আচ্ছা একটু আচ্ছা, তো এই যে এটা দেখেন, যে ডিভাইস দিয়ে দেখুক না কেন, এই যে উইথগুলা কিন্তু হারাই যাচ্ছে না, মানে পাশে পাশে আসতেছে না, কিন্তু অটোমেটিকলি এদের হচ্ছে উইথটা ফিক্স হয়ে যাচ্ছে হচ্ছে স্ক্রিনের সাথে। এই এই জন্যই কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো এইখানে আমি তো এমডি দিয়ে ফার্স্ট টাইম দেখাইলাম আপনাদের যে এমডি দিলে, আচ্ছা এমডিতে শুধু না, আপনি যদি এলজি ইউজ করেন তারপর ওই 12টা গ্রিড, 12টা হচ্ছে স্প্যান, ঠিক আপনি এলজি ব্যবহার করছেন, এস এম ব্যবহার করলেও ঠিক 12টা এস এম, 12টা স্প্যান। তো আপনাদেরকে একটা বিষয় দেখাই, এই আপনি স্ক্রিনটা যখন এই রকম করতেছেন তখনও কিন্তু আমাদের 4টাই শো করতেছে, আর একটু ছোট করেন, এখনও 4টা শো করতেছে। এই স্ক্রিনে আসলে আপনি চাচ্ছেন যে 2টা শো করুক, 2টা শো করুক, মানে উপরে 2টা শো করুক, নিচে 2টা আসুক, তাহলে কি করবেন, এনে কল এস এম দিয়ে 6 দিবেন, 6 দিবেন, তাহলে প্রতিটাতে দিয়ে দেন। আবার এটা মনে রাখতে হবে যে আমার 12টা পুরাইতে হবে। এই যে 6 6 12 পুরলো, তার মানে 2টা এক রোতে শো করবে, পরে আবার 6 দিলেন, আবার 6 দিলেন, আর এই 2টা পরের রোতে শো করবে। তার মানে বড় স্ক্রিন থাকলে 4টা এক রোতে শো করবে, আর স্ক্রিনটা একটু ছোট হয়ে গেলে, এস এম মানে স্মল স্ক্রিন হয়ে গেলে 6টায় 6টা, মানে 12টা, 2টায় শো করবে উপরে, আর 2টা শো করবে তার নিচে। একটু রিফ্রেশ করে দেখেন, এখানে রিলোড করেন। আচ্ছা, এই স্ক্রিনটা না, আরও ছোট স্ক্রিনে সম্ভবত, এই যে হ্যাঁ, আরও ছোট স্ক্রিনটা, মানে 768 পিক্সেলের নিচের স্ক্রিনটা আর কি। তো এইখানে এমডি ব্যবহার করতে পারতেন, আর এইগুলো এলজি ব্যবহার করতে পারতেন, তাহলে আবার এই স্ক্রিনেই চলে আসতো 2টা 2টা করে। এই স্ক্রিনে 2টা 2টা আসতেছে, পরের স্ক্রিনে একটা হয়ে যাচ্ছে আবার, ঠিক আছে। এই যে 4টা, এই যে 2টা কলামে, এবার এই যে, যাই হোক, এগুলা আরও ভালোভাবে বুঝতে পারবেন, আমি সম্পূর্ণ দেখাই দিব। আচ্ছা, সম্পূর্ণ বলতে তারপরও আচ্ছা একটু আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনার এলজিতে 3টা করে শো করাইতে যাচ্ছেন, তাই তো, এবং এমডিতে আপনি শো করাইতে যাচ্ছেন হচ্ছে এমডিতে 6টা, এমডিতে 4টা করে শো করাইতে যাচ্ছেন। আচ্ছা, তারপরে কল এস এস এম এ আপনি 6টা শো করাইতে যাচ্ছেন, আর কল একদম এক্সট্রা স্মলে এক্সএসে আপনি 12 শো করাইতে যাচ্ছেন। এটাই দিয়ে দেন সব জায়গায়, তাহলে বুঝতে পারবেন। লার্জ স্ক্রিনে 3 3 3 3, 3 4 12, আর মিডিয়াম স্ক্রিনে 1 2 3, এইখানেই তো 12 হয়ে যাচ্ছে না, আরেকটা নিচে নামাই দিবে মিডিয়াম স্ক্রিনে 1 রোতে 3টা শো করবে, আরেকটা নিচে নামাই দিবে। আচ্ছা, তারপরে স্মল স্ক্রিনে আপনার 6 6, মানে 2 কলামে শো করবে, 6টা 6টা, আবার পরের রোতে 6টা 6টা। আর কল এস এম যখন করছি, তার মানে স্মল স্ক্রিনে একটা 12, তার মানে এর নিচে একে, তার নিচে একে, তার নিচে একে, এভাবে শো করবে। একটু রিফ্রেশ করে দেখেন কাজ করে কিনা, একটু বড় স্ক্রিন রাখেন, রিলোড করেন। এই যে 4টা শো করতেছে এলজিতে, একটু ছোট করেন। আচ্ছা, এইটাও কিন্তু লার্জ স্ক্রিন, এক্সট্রা লার্জ ছিল এটা, আর এটা লার্জ, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে মিডিয়াম স্ক্রিনে আসেন, 3টা শো করবে, একটা নিচে আসবে, এই যে 1 2 3, এটা নিচে চলে আসে। তারপরে এই স্ক্রিনে 2টা শো করবে, 2টা 2টা নিচে 2টা, তারপরে এই স্ক্রিনে একটা একটা করে শো করতেছে, ঠিক আছে। এইভাবে রেসপন্সিভ করতে হবে, আর এইভাবে গ্রিড ব্যবহার করতে হবে, আর এই আলাদা আলাদা স্ক্রিনের জন্য স্পেস দিয়ে দিয়ে আলাদা আলাদা ক্লাস ডিফাইন করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপাতত এটুকু মনে রাখেন, পরে আরও ভালোভাবে দেখাবো। আচ্ছা, এখানে আমি পিএইচডিগুলো, হ্যাঁ, পিএইচডিগুলো গুগলে আপলোড করে দিন, আর সবাই তাহলে ব্যবহার করতে পারবে আর কি।
আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আজকে আর দীর্ঘ করতে চাচ্ছি না ক্লাসের মধ্যে। আর আমরা আজকে কম স্টুডেন্ট আছি, যার কারণে দীর্ঘ করাইতে চাচ্ছি না। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি আচ্ছা, এক কাজ করেন, আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে তারপর বলেন, তাহলে আপনার এক্সপ্লেনেশনটা আমরা বুঝতে পারবো। হুম। হ্যাঁ, পিসিতে এটা আপনি মুট করে রাখবেন আর ফোনের ওটা এনাবল করে রাখবেন, আর পিসিতে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, কে বলতেছিলেন কথা? আহ, হ্যাঁ, হ্যাঁ, যখন আমরা বুটস্ট্র্যাপ ওপেন করতে যাব তারপর ফটোশপটাই দেখাবো, সমস্যা নেই। ফটোশপে একদিন ক্লাস হবে। আচ্ছা, সমস্যা নেই, ফটোশপে একদিন ক্লাস হবে। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি যেটা অ্যাপস দিয়ে স্ক্রিনশট মানে স্ক্রিন রেকর্ড করি, অ্যাপস, হ্যাঁ অ্যাপসে অ্যাপ্লিকেশন আর কি, এটার নাম হচ্ছে আপনার ফার্স্ট স্টোন। স্টোন, এটা লিখে সার্চ করবেন, গুগলতে ডাউনলোড করে নেবেন, যে ফার্স্ট স্টোন অর্জি, এখান থেকে ডাউনলোড করে নিন। আর যদি ক্র্যাক করার লাগে তাহলে আমি দিয়ে দিব আপনাদের ওই কোডটা। আচ্ছা, কই আপনার প্রবলেম? হ্যাঁ, সিয়াম ভাই, কই আপনার সমস্যা? কই স্ক্রিন শেয়ার দেন, ও ভিডিওটা পুশ